স্নেহের শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি নিয়ে। তো ত্রিকোণমিতি এই অংশটা তোমাদের জন্য একেবারেই নতুন, কারণ গণিতের অন্যান্য যে অংশগুলো ছিল, জ্যামিতি, বীজগণিত, পাটিগণিত, তারপরে পরিসংখ্যান, এগুলো তোমরা নিচের ক্লাসে করে আসছো। কিন্তু ত্রিকোণমিতি এখন এই নবম শ্রেণী থেকে তোমাদের শুরু, এটার সম্পর্কে পরিচয়। তারপরে দশম শ্রেণী বলো, উপরের ক্লাসে যতই তোমরা যাবা, এই ত্রিকোণমিতি অংশটা থাকবে। তাহলে এই নতুন একটা বিষয় গণিতের, তো এটা খুবই মজার এবং অঙ্কগুলো বেশ সহজ। তো আমরা এই অংশটা সম্পর্কে, ত্রিকোণমিতি সম্পর্কে একটু ভালোভাবে পরিচয় হয়ে নেই এবং এটার যে বেসিক কথাগুলো আছে সেগুলো একটু আমরা ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ত্রিকোণমিতি যে শব্দটা আছে এটা দিয়ে কি বোঝায় একটু কথা বলে নেই। ত্রিকোণমিতি শব্দটা হচ্ছে এরকম, ত্রিকোণমিতি। তো ত্রি এর একটা অর্থ আছে, যার অর্থ হচ্ছে তিন। আর কোণ তো আমরা জানি, মিতি, মিতি জ্যামিতির ক্ষেত্রেও যে মিতি যখন আমরা পড়ছিলাম তখনও এই মিতি শব্দটার ব্যাখ্যা জেনে আসছিলাম, যে মানে ভূমি, মিতি মানে পরিমাপ, ভূমির পরিমাপ, সেটা ছিল জ্যামিতি। ঠিক একই রকম ভাবে ত্রিকোণমিতির তাইলে অংশ, এই ত্রিকোণমিতি শব্দটার সম্পূর্ণ অর্থ দাঁড়াইলো কি? তিন কোণের পরিমাপ। আসলে ব্যাপারটা হচ্ছে এই ত্রিকোণমিতিটা জ্যামিতিরই একটা অংশ, এবং জ্যামিতির যে অংশের মধ্যে তিন কোণ নিয়ে আলোচনা করা হয় সেইখানে ত্রিকোণমিতির ব্যাপারটা আছে। তাহলে তিন কোণ নিয়ে কোথায় আলোচনা করা হয়? নিশ্চয়ই সবাই আমরা জানি, ত্রিভুজের মধ্যে। তাহলে ত্রিভুজ, ত্রিভুজ আবার অনেক প্রকার আছে। বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার, কোণ বেদে ত্রিভুজ তিন প্রকার। 6 প্রকার যে ত্রিভুজ আছে, সেই 6 প্রকার ত্রিভুজের মধ্যে এক টাইপের ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার আকৃতিটা হচ্ছে এরকম। এই সমকোণী ত্রিভুজের, এটা সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যেই মূলত ত্রিকোণমিতির বিষয়টা আলোচনা হয়। ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজের, যেমন এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা যদি তার নাম দিয়ে দেই এ বি সি। তো সমকোণী ত্রিভুজ নিয়ে অনেক আলোচনা তোমরা নিচের ক্লাসে করে আসছো, এবং পিথাগোরাসের সূত্র সেটাতে পড়ে আসছো। তো পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের উপপাদ্য যখন আমরা পড়ি, সেই ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে, তিনটি বাহুর তিনটি নাম আছে। হ্যাঁ, ওই তিনটি নাম কি কি আমাদের নিশ্চয়ই মনে আছে। ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে একটি বাহুর নাম হচ্ছে অতিভুজ। তো অতিভুজ, এখানে অতিভুজ কোনটি? এক্ষেত্রে অতিভুজ হচ্ছে এসি। অতিভুজ এটা, তাহলে তার নামটা আমরা বলে দিলাম অতিভুজ। তো অতিভুজ চেনার উপায় কি? সমকোণী ত্রিভুজের যেই কোণটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। এছাড়া আরো একটা সুন্দরভাবে আমরা মনে রাখতে পারি অতিভুজ। অতিভুজ, অতি মানে বেশি, ভুজ মানে বাহু। তাহলে তিনটা বাহুর মধ্যে যেই বাহুটা সবচেয়ে বেশি বড় সেটাই অতিভুজ। কারণ অতি মানে বেশি, এটা আমরা জানি, কারণ ওই যে অনেক সময় কাউকে বকা দেওয়ার জন্য বলি যে খুব অতিরিক্ত হচ্ছে, বা তুমি অতিরিক্ত কোনো কিছু করতেছো, যে অতি মানে বেশি। তাহলে অতিভুজ মানে যে বাহুটা সবচেয়ে বড়। তাহলে তিনটা বাহুর মধ্যে আমরা এক পলক দেখলেই বুঝে ফেলি কোন বাহুটা সবচেয়ে বড়, যেটা সবচেয়ে বড় সেই বাহুটাই হচ্ছে অতিভুজ। আর এমনিতে ব্যাখ্যাও আমরা যেটা দিলাম, সমকোণের, এই সমকোণের বিপরীত দিকে গেলে যেই বাহুটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অতিভুজ।
আচ্ছা, আর এই কোণ নিয়ে যখন আমরা কাজ করব, বিবেচ্য কোণ, তখন এ বিটাকে আমরা জানি লম্ব, আর এই বাহুটাকে জানি ভূমি। এগুলো ক্লাস 8-এ পিথাগোরাসের উপপাদ্য যখন পড়ছি আমরা, তখন থেকেই জানি যে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর তিনটি নাম আছে। একটি বাহু হচ্ছে লম্ব, আরেকটি বাহু ভূমি, আর সবচেয়ে বড় যে বাহুটা তার নাম হচ্ছে অতিভুজ। ঠিক আছে? আবার এখন আমরা এগুলো ঠিক আছে লম্ব ভূমি, কিন্তু নবম শ্রেণীতে ওইটা শুধু আমাদের জানার পরিধিটা এতটুকু থাকলেই হবে না। এই যে লম্ব এবং ভূমি, এগুলো কখনো কখনো আবার একটু চেঞ্জ হয়। মানে যেই বাহুটাকে আমরা আপাত দৃষ্টিতে বলতেছি লম্ব, এটা কখনো ভূমি হিসাবেও কাজ করে। ওই জায়গাটা যদি আমরা ক্লিয়ার না হই, তাহলে অঙ্ক ভুল হবে। যেখানে এটাকে ভূমি ধরা দরকার, সেখানে যদি লম্ব ধরে হিসাব করে অঙ্ক করে ফেলি, তাহলে হবে না। তাহলে কখন এবি বাহুটাও ভূমি হিসাবে কাজ করবে, সেটা একটু ক্লিয়ার হয়ে নিই আমরা। যে আরেকটা সমকোণী ত্রিভুজ যদি এখানে আঁকি, একই নাম দিলাম আমরা এবিসি। এটা অতিভুজ। অতিভুজকে নিয়ে কোনো বিতর্ক নাই, সবাই এটাকে এক বাক্যে স্বীকার করে, এটা অতিভুজ, বড় বাহুর যেটা। কিন্তু যদি আমি এই কোণ নিয়ে কাজ করি, এর আগে বলছিলাম এই যে এটা আমার বিবেচ্য কোণ হচ্ছে এটা, এই কোণ নিয়ে যখন কাজ করলাম তখন এটা ছিল লম্ব। যখন এই কোণ নিয়ে কাজ করব, তখন এইটাকে বলতে হবে লম্ব। এই কারণে লম্বের আরেক নাম হচ্ছে বিপরীত বাহু। অর্থাৎ যে কোণ নিয়ে আমরা কাজ করতেছি, সেই বিবেচ্য কোণের বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব। এইভাবে যদি আমরা মনে রাখি লম্বটা হচ্ছে বিবেচ্য কোণের বিপরীত বাহু, তাহলে আর কোনো আমাদের প্রবলেম হবে না। আমরা যদি ওইটা মনে করি যে এই বাহুটা সবচেয়ে সোজা আছে, লম্বালম্বিভাবে আছে, সেটাকেই সবসময় লম্ব বলবো, তখনই ভুল হবে। তাহলে লম্ব চিনার সবচাইতে পারফেক্ট পদ্ধতি হচ্ছে যেই কোণ নিয়ে আমরা কাজ করব, সেই বিবেচ্য কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে এখানে বিবেচ্য কোণ হচ্ছে এ, তার বিপরীত বাহু বিসি, এবং বিসি হচ্ছে লম্ব। তাহলে লম্বের আরেক নাম, এটাকে আমরা বলতে পারি বিপরীত বাহু। কখনো কখনো এই নামেও তাকে বলা হয় বিপরীত বাহু। তো এটা যখন লম্ব, একটা অতিভুজ একটা লম্ব আমরা শনাক্ত করে ফেললাম। তো এখানে আরেকটা বাহু থাকে এবি, তাহলে এবি বাহুটা কি হবে? অবশ্যই ভূমি, এটা নাম হয়ে গেল ভূমি। আর ভূমি, তাইলে ভূমিটাকে কিভাবে চিনব? বিবেচ্য কোণের সাথের বাহুটা হচ্ছে ভূমি। এই কারণে ভূমির আরেক নাম হচ্ছে সন্নিহিত বাহু, মানে ওই যে বিবেচ্য কোণের সে সাথে থাকে, এই জন্য ভূমির আরেক নাম কি? সন্নিহিত বাহু, ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর যে তিনটি নাম আছে, ওই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে নিলাম। ঠিক আছে? এবার যেখানে আমরা কোণ, যেই এই কোণ বা এই কোণ নিয়ে কাজ করি, একটু আগে বললাম, তাহলে যেই জায়গার আমরা কোণ নিয়ে কাজ করি, সেই কোণটাকে এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এই টাইপের, যাকে বলা হয় থিটা। এই চিহ্নটাকে বলা হয় থিটা। এটা ত্রিকোণমিতির ক্ষেত্রে অনেক বেশি পরিচিত একটা বর্ণ, থিটা। তো এই যে বাহুগুলো আছে, লম্ব, ভূমি, অতিভুজ, এদেরকে নিয়ে আমরা এই ত্রিকোণমিতির অনুপাত বের করি। যে তিনটা বাহুর মধ্যে দুইটা দুইটা বাহু করে একটা বাহুকে আরেকটা বাহু দিয়ে ভাগ করলে, অর্থাৎ অনুপাত করলে, তখন একটা মান বের হয়। সেগুলোকে বিভিন্ন ধরনের নাম বলা হয়। তো প্রথমে আমরা যেটা করি, যে লম্ব,
লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি অর্থাৎ অনুপাত করি, তাহলে লম্ব বাই অতিভুজ, তখন যেই মানটা আসে সেটাকে বলা হয় সাইন থিটা। তাহলে লম্বকে অতিভুজ, এই যে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে যে অনুপাত পাই সেটা হচ্ছে সাইন থিটা। আর যদি ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করি তখন যেটা পাই কস, আর ওই যে সাথে থাকে থিটা। তারপরে ট্যান পেতে পারি আমরা কিভাবে, লম্বকে যদি ভূমি দ্বারা ভাগ করা হয়, তাহলে লম্ব বাই ভূমি সেটা হচ্ছে ট্যান থিটা। তারপরে ভূমিকে যদি লম্ব দ্বারা ভাগ করি তখন যেটা পাই আমরা সেই অনুপাতটাকে বলা হয় কট থিটা। এছাড়াও আরো আছে, যদি আমরা অতিভুজকে ভূমি দ্বারা ভাগ করি তাহলে যেটা পাই সেক থিটা, আর অতিভুজকে যদি লম্ব দ্বারা ভাগ করি তাহলে পাই কোসেক থিটা। এইভাবে আমরা 6টা অনুপাত পেলাম। লম্ব আর অতিভুজ এছাড়া আর অন্য কোনোভাবে তাদেরকে সাজানো যায় না। লম্ব, ভূমি, অতিভুজ এই 3টা দিয়ে আমরা 6টা অনুপাত বের করতে পারি। এই জন্য বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। এই যে লম্ব বাই অতিভুজ এটা একটা অনুপাত, ভূমি বাই অতিভুজ এটা আরেকটা অনুপাত। তাহলে এই 3টি বাহু দিয়ে অন্য কোনো অনুপাত আর বের করা পসিবল না। এই জন্য 3টি বাহু দিয়ে 6টা অনুপাত বের করা যায়, এবং 6টার ভিন্ন সেই অনুপাতগুলোর নাম হচ্ছে একটা সাইন থিটা, একটা কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। তো পরীক্ষার মধ্যে প্রায় আসে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? উত্তরটা খুবই সহজ, 6টি। তাহলে 6টি ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে যত অঙ্ক আছে আমাদের ত্রিকোণমিতির সকল অঙ্কের মধ্যে এই 6টি অনুপাতের কোনো না কোনোটার মধ্যে একটা, কোনোটার 2টা, কোনোটার 3টা এরকম ভাবে ব্যবহৃত হয়। তাহলে এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো দিয়েই হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক করা। তাহলে এই 6টি অনুপাত নিয়ে আরো সূত্র আছে, সেগুলো আমরা আরো ক্লিয়ার হয়ে নেই, একটু তাদের সম্পর্কে আরো ডিটেলস জেনে নেই। তাহলে 6টি ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, এবার এগুলোকে মুছে ফেলি। ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত, প্রথমটার নাম হচ্ছে সাইন থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তাহলে কয়টি অনুপাত? 6টি ত্রিকোণমিতিক অনুপাত, 6টি। এই 6টি অনুপাতের মধ্যে একটাকে আরেকটার মাধ্যমে প্রকাশ করা যায়, মানে সাইন থিটাকে অন্য আরেকটা অনুপাতের মাধ্যমে, অন্য আরেকটা এই যে থিটার সাহায্যে প্রকাশ করতে পারি। তাহলে সাইন থিটাটাকে কার সাহায্যে প্রকাশ করতে পারি? সাইন থিটাকে প্রকাশ করতে পারি আমরা কোসেক থিটা, লাস্টেরটা দিয়ে। সাইন থিটার অবস্থান হচ্ছে সবার আগে, আর কোসেক থিটা হচ্ছে সবার শেষে। তাহলে অবস্থানটা কি হচ্ছে? এখানেও একটা চমৎকার মিল আছে যে সাইন থিটা সবার আগে আছে, তাহলে তার সাথে সাইন থিটার সাথে সম্পর্ক হচ্ছে সবার শেষেরটার, কোসেক থিটার। তাহলে সাইন থিটার সাথে কোসেক থিটার সম্পর্ক কেমন সম্পর্ক? বিপরীত সম্পর্ক। তাহলে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, যে 1/ আকারে লেখা কোনো কিছুকে সেটা কি বলা হয়? বিপরীত।
এটি তোমরা এর আগেও পড়ে আসছো। যদি কখনো বলে যে এক্স এর বিপরীত কি, তো এক্স এর বিপরীত হচ্ছে ওয়ান বাই এক্স। অবশ্যই এটা গুণাত্মক বিপরীত। বিপরীতের মধ্যে আবার ভাগ আছে গণিতের ক্ষেত্রে। যদি বলে এক্স এর যোগাত্মক বিপরীত কি, তাহলে এক্স এর যোগাত্মক বিপরীত কিন্তু হচ্ছে মাইনাস এক্স। আর যদি বলে এক্স এর গুণাত্মক বিপরীত কি, তাহলে ওয়ান বাই এক্স। আবার ঠিক একইভাবে যদি বলে টু এর বিপরীত কি, তাহলে ওয়ান বাই টু। ঠিক আছে, তাহলে কোসেক থিটার বিপরীত হচ্ছে ওয়ান বাই কোসেক থিটা। তো সাইন থিটা আর ওয়ান বাই কোসেক থিটা পরস্পর সমান, মানে সাইন থিটার সাথে কোসেক থিটার বিপরীত সম্পর্ক। এর জন্য কোসেক থিটার বিপরীতটা হচ্ছে সমান সাইন থিটা। ক্লিয়ার? তো এভাবে আমরা বাকি যে অনুপাতগুলো আছে তাদেরকেও বিপরীতভাবে আমরা বলতে পারি। যেমন পরেরটা আছে কস থিটা। এই কস থিটার সাথে আবার সম্পর্ক হচ্ছে লাস্টেরটার আগেরটা, মানে ওয়ান বাই সেক থিটা। টেন থিটার সাথে সম্পর্ক হচ্ছে এর আগেরটা, মানে কট থিটা। তাহলে টেন থিটা হচ্ছে ওয়ান বাই কট থিটা। তারপরে কট থিটার সাথে সম্পর্ক হচ্ছে এটার আগেরটা, টেন থিটা। সেক থিটার সাথে সম্পর্ক ছিল কস থিটার, ওয়ান বাই কস থিটা। আর কোসেক থিটা হচ্ছে ওয়ান বাই সাইন থিটা। তাহলে আবারও একটু আমরা ক্লিয়ার করতেছি। সাইন থিটার সাথে একদম ফার্স্টেরটার সাথে সম্পর্ক হচ্ছে লাস্টেরটার বিপরীত সম্পর্ক। কস থিটার দ্বিতীয়টার সাথে ওইখানের পঞ্চমটার সম্পর্ক। আর এই দুইটা পরস্পর বিপরীত, টেন থিটা আর কট থিটা। যদি আমরা এই সিরিয়ালটা ভালো করে মনে রাখি, মানে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, তাদের মধ্যে যে পরস্পর বিপরীত সম্পর্কগুলো, সেগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারব। ঠিক আছে? এছাড়া আরো একটু কথা আছে, টেন থিটা এবং কট থিটা। এই টেন থিটা এবং কট থিটা এদেরকে স্পেশালভাবে সাইন আর কসের মাধ্যমে আরো দুইটা মান আসে, অনুপাত আসে। তাহলে টেন থিটার সমান সাইন থিটা বাই কস থিটা, এটা লেখা যায়। আর কট থিটা, যেটা কট থিটার সাথে টেন থিটার যেহেতু বিপরীত সম্পর্ক, তাই টেন থিটার মান যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে কট থিটার মানটা হবে তার উল্টাটা। অর্থাৎ টেন আর কট হচ্ছে পরস্পর বিপরীত, তাই কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এই দুইটার সূত্র টেন থিটা আর কট থিটার, এইগুলো আমরা ব্যবহার করি। আবার কখনো কখনো টেন থিটা সমান ওয়ান বাই কট থিটা, কট থিটা সমান ওয়ান বাই টেন থিটা, এটাও আমরা ব্যবহার করি। এই মানগুলো মনে রাখতে হবে। মনে রাখা খুবই সহজ। যদি আমরা এই সিরিয়ালটা, প্রথম যে ত্রিকোণমিতিক অনুপাতের কথা বললাম, 6টি ত্রিকোণমিতিক অনুপাত, সেই 6টি ত্রিকোণমিতিক অনুপাতকে যদি আমরা সিরিয়ালে মনে রাখি, তাহলে সূত্রগুলো মনে রাখা সহজ। তাহলে আবারও একটু আমরা খেয়াল করি। প্রথমে হচ্ছে সাইন থিটা, তারপরে কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। ক্লিয়ার? এরপর আরেকটু সূত্র আছে, এটা কমপ্লিট করলেই ত্রিকোণমিতির 9.1 অঙ্ক করার জন্য যেই মানগুলো, যে সূত্রগুলো জানা আমাদের দরকার, সেগুলো কমপ্লিট হয়ে যাবে। এর পরের ক্লাসে, আজকে তো প্রথম ক্লাস, পর্ব 1 এই চ্যাপ্টারটার, তাহলে প্রথম ক্লাসে আমরা এই বেসিক নিয়ে, সূত্রগুলো নিয়ে কথা বললাম। পরের ক্লাস থেকে অনুশীলনীর অঙ্ক করা শুরু করব। তাহলে আর একটু আমাদের প্রস্তুতি দরকার সেই অনুশীলনীর অঙ্কগুলো করার জন্য, এবং আরেক ধরনের সূত্র আছে, সেই সূত্রগুলো লিখে দিই একটু। তাহলে এগুলো হচ্ছে বর্গের সাহায্যে সূত্র, মানে স্কোয়ার থাকবে সাইনের উপরে, কসের উপরে, এগুলোর উপরে স্কোয়ার দিয়ে দিয়ে সূত্রগুলো হবে।
তো ত্রিকোণমিতিক যেই 6টা অনুপাত আছে সাইন থেকে শুরু করে কোসেক পর্যন্ত, সেই 6টার অনুপাতকেই স্কোয়ার করে করে 2টা নিয়ে নিয়ে সূত্র হয়। তাহলে 6টার মধ্যে 2টা নিয়ে এক জোড়া, 2টা আরেক জোড়া, এভাবে কয় জোড়া হবে? 3 জোড়া। 3 জোড়া নিয়ে মেন 3টা সূত্র হয়। ওই 3টা সূত্রকে পরবর্তীতে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়, আরো 2টা করে, অর্থাৎ টোটাল এই বর্গের সাহায্যে আমরা 9টা সূত্র পেতে পারি। তো 9টা সবগুলো মনে নাও থাকতে পারে, মনে রাখাও টাফ হইতে পারে। 3টা যদি প্রধান 3টা সূত্র যদি আমরা মনে রাখতে পারি, তাহলে বাকিগুলো এমনিতেই মনে থাকবে। তাহলে সেই প্রথম 3টা আমরা সূত্র দেখে নিই। এগুলো হচ্ছে বর্গের সাহায্যে, বর্গের সাহায্যে সূত্র। তো বর্গের সাহায্যে যদি আমরা সূত্রগুলো লিখি, 1 নম্বরে যদি লিখি, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। 2 নম্বরে যদি লিখি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। 3 নম্বর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এই 3টা হচ্ছে বর্গের সাহায্যে সূত্রগুলো। ওই যে বললাম 6টা অনুপাতের মধ্যে 2টা 2টা করে নিয়ে। তো এখানে আবার সবগুলোর কিন্তু একরকম নয়, একটু ভিন্নতা আছে, খেয়াল করে পার্থক্যটা বুঝতে হবে। এই 2টা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, প্লাস চিহ্ন এবং 1। এখানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, মাইনাস চিহ্ন আছে, খেয়াল রাখতে হবে, এটাও 1। আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা স্কয়ার হবে cot স্কয়ার থিটার সমান 1, ওইটা আরেকটা সূত্র। ঠিক আছে, তো এই 3টা সূত্র হচ্ছে প্রধান বর্গের মধ্যে। তো এদেরকে নিয়ে, প্রত্যেকটাকে নিয়ে আরো 2টা করে সূত্র পেতে পারি। কেমন করে? যদি আমরা এখানে sin স্কয়ার থিটাটাকে রেখে দেই, সমান চিহ্ন দেই, আর cos স্কয়ার থিটাটাকে ডান দিকে পাঠাই দেই, তখন কি দাঁড়ায়? 1টা আগে আসবে, cos স্কয়ার যেটা এই বাম পক্ষ থেকে ডান পক্ষে গেল, সমান চিহ্নের আমরা জানি বাম এক পক্ষ থেকে অন্য পক্ষের মধ্যে গেলে মাইনাস চিহ্ন হয়। তাহলে cos স্কয়ারটার আগে একটা মাইনাস হয়ে যাবে, cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, সেটা আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম। আর যদি কেউ মনে করে যে না, sin স্কয়ারটাকে রাখবো না, cos স্কয়ারকে রাখবো, তাইলে cos স্কয়ার থিটা সমান হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে 3টা হয়ে গেল। ঠিক এইভাবে এখানেও আরো 2টা আমরা পেতে পারি। তো sec স্কয়ারটাকে যদি রাখি, sec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। আর tan স্কয়ারটাকে যদি আমরা ডান দিকে নিয়ে নিই, এখানে একটু খেয়াল করার বিষয় আছে, tan স্কয়ারটা যেহেতু মাইনাসের, এটাকে যদি ডান দিকে নিয়ে নিই সে হবে প্লাস, 1টাকে যদি বাম দিকে নিয়ে নিই সে হবে sec স্কয়ার থিটা মাইনাস। পরবর্তীতে আমরা একটু পক্ষান্তর করে নিলে ফাইনালি এরকম দাঁড়ায় sec স্কয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ tan স্কয়ার থিটার মান হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। ওইখান থেকে আরো 2টা লিখতে পারি, তাহলে তাদেরকে লিখতে পারি cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, আর cot স্কয়ার থিটার সমান লিখতে পারি cosec স্কয়ার থিটা মাইনাস 1। এইভাবে এই সূত্রগুলোর আমরা ব্যবহার করব। এর আগের যেই অনুপাতগুলো বললাম সেগুলো ব্যবহার করি এই অনুশীলনের অঙ্কগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ফার্স্ট ক্লাস, ত্রিকোণমিতির ফার্স্ট ক্লাস নিয়ে আলোচনা। তো এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো সবাই।